প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিশেষ করে যারা সমন্বয়ক আছেন তাদের সবার আমি অ্যাটেনশন নিচ্ছি। আমি সবাইকে অ্যাড্রেস করে একটি কথা বলতে চাই যে ইতিমধ্যে আপনাদের বিজ্ঞ চোখে হয়তোবা আমাদের ২টা ভুল হয়তোবা ধরা পড়েছে। সেই ভুলগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি জানি সেই ভুলগুলোর সমাধানও হয়তোবা আপনারা বের করে ফেলেছেন। তবে সকলের জানার সুবিধার্থে আমি এই কাজগুলো করছি। আমি জানি আপনাদের সময় খুব কম, সুতরাং খুব সংক্ষেপে আমি ব্যাপারটা উপস্থাপন করছি। ৫ তারিখে যে সিচুয়েশন ছিল, স্বৈরাচারী সরকার পদত্যাগের মাধ্যমে এবং দেশ ত্যাগের মাধ্যমে যে আমরা বিজয় পেয়েছি, সেটা কিন্তু এমন একটা সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে আমরা চাইলেই একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম। বিপ্লবী সরকার গঠন করতে পারলে কি হইতো? এখন যেটা হচ্ছে যে ১৫ জনের যে সদস্য আছে, ১৫ জন যে অন্তর্বর্তীকালীন সদস্য আছে, সরকারের সদস্য আছে, তারা কে কে থাকবে সেটা নিয়ে আমাদের দর কষাকষি হচ্ছে। কিন্তু যখন বিপ্লবী সরকার গঠন করতাম, তাহলে আমরা আমাদের মতো করে একটা সরকার গঠন করতে পারতাম এবং আমাদের যে উদ্দেশ্য, যেটা এখনো অনেক দূর বাকি আছে উদ্দেশ্য সাধন করার, সেই উদ্দেশ্যে আমরা কিন্তু পৌঁছাইতে পারতাম। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ওই সময়ে যখন আমরা স্বাধীনতা পেয়ে গেছি, সেই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে সাবলুমিনালি চারপাশ থেকে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই শব্দগুলো কিন্তু বারবার করে ব্যবহার করা হয়েছে। ফলে আমরা কোনো না কোনোভাবে এই শব্দর অনুকূলে যে পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপের মধ্যে পড়ে গেছি। এই কারণে দেখা যাচ্ছে কি আমরা অনিশ্চিত। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটার প্রধান উপদেষ্টা করে একটা টিম গঠন করা হয়েছে, বা আমরাও কিছু একটা দিয়েছি। কিন্তু এখানের মধ্যে যদি একজনও যদি ভারতীয় মদতপ্রষ্ট কোনো থেকে থাকে, কিংবা হাসিনা সরকারের স্বৈর শাসনকে প্রতিষ্ঠা করতে চায়, এমন কেউ যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই ১৫ জনের উদ্দেশ্য, যেটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং অধিকারের প্রতিফলন ঘটাবে, এইরকম উদ্দেশ্য থেকে আমরা কিন্তু অনেক দূর চলে যাব। কারণ মনে রাখতে হবে, স্বৈরাচারী যারা হয় তারা কিন্তু সকল প্রকার কালো হাত, কালো পদক্ষেপ এবং কালো পথ অবলম্বন করতে পিছপা হয় না। এ কথাটা আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা ভুল আমরা করে ফেলেছি, সেটা হচ্ছে নেতৃত্বের ক্ষেত্রে। এখানে আমি একটু বিস্তারিত বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা মনে করেছি অনেকের মধ্যে এরকম ভাবখানা এরকম যে ছাত্ররা যা করেছে যথেষ্ট করেছে, এখন আমাদের দায়িত্ব, কিংবা আমরা যতটুকু করা সম্ভব অতটুকু করেছি, এখন বাকিটা আমাদের সিনিয়র যারা আছে বা রাজনীতিবিদ যারা আছে তারা করবে। এখানে একটা জিনিস খুব ভালো করে বোঝেন, আমাদের যারা সিনিয়র তারা কিন্তু অনেকেই প্রজন্মের মানুষ, এবং আরো বেশি হচ্ছে গিয়ে আর আগের প্রজন্ম, মানে বেবি বুমার প্রজন্মের মানুষ। এখানে যেটা হয়, তারা হচ্ছে গিয়ে তারা যেটাতে বিশ্বাসী, সেটা হচ্ছে কনক্লুসিভ একটা ডিসিশনে বিশ্বাসী। অর্থাৎ এমন একটা পদক্ষেপ নিতে চায়, কোনো একটা জায়গায় এমন একটা ডিসিশনে আসতে চায় যেখানে সকলের অধিকার থাকবে, একটা কনক্লুসিভ একটা মেথডে আসতে চায় যেখানে সকলের অধিকার, অর্থাৎ 50-50 একটা জায়গা তৈরি হবে, এরকমটা তারা করতে চায়। তাদের মেন্টালিটিটা হচ্ছে এরকম, অর্থাৎ খুব ভালো নেগোসিয়েশন করতে পারে, এই ব্যাপারটা থাকে। অপরপক্ষে যারা রাজনীতিবিদ আছে, তাদেরকে যদি আমরা দেখি, তারা হচ্ছে কি করে, তুই 10%, তুই 30%, আমি 50%, উমুকে 10%, এরকম করে হচ্ছে একটা ভাগ বাটোয়ারা টাইপের তাদের চরিত্রের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু আছে, যেটা আমরা বিগত দিনের রাজনৈতিক চর্চার মধ্যে দেখে এসেছি। তাহলে তাদের ইয়াটা হচ্ছে কি, আমি নিব 30%, আপনাকে দিব হচ্ছে গিয়ে 70%, এরকম ভাগ বাটোয়ারা করতে চায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে জেনারেশন, অর্থাৎ মিলেনিয়ালস অথবা জুমার যে জেনারেশন, যারা এই স্বাধীনতাটাকে নিয়ে আসছে, তারা কিন্তু এই দুইটার একটা তো বিশ্বাসী না। তারা যেটা করতে চায় যে আমার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমি হব 100%, আমি 100%। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জেনারেশনের মানুষও কিন্তু যদি এই থিওরিতে যদি হচ্ছে গিয়ে আমাদের দেশ স্বাধীনতা পাইতাম, তাহলে আমরা 2014 সালের নির্বাচনের মাধ্যমে পাইতাম। এই থিওরিতে কিন্তু কখনো বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, আন্দোলন কিন্তু সফল হয়নি। সফল হয়েছে শুধুমাত্র আমরা যে আদর্শ ছিলাম, শুধুমাত্র সেই আদর্শে থাকবো, এটার 1%ও আমরা স্যাক্রিফাইস করব না। এটার কারণে কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই জেনারেশনের মানুষ দিয়ে যেমন স্বাধীনতা অর্জন হয়নি, বা এই থিওরিগুলো দিয়ে যেমন স্বাধীনতা অর্জন হয়নি, ঠিক একইভাবে স্বাধীনতাটাকে রক্ষা করাও কিন্তু এই থিওরিগুলো দিয়ে হবে না, আমাদেরকেই কিন্তু থাকতে হবে। সুতরাং এখানে নেতৃত্বে কারা থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেতৃত্বে বা লিডারশিপে যারা থাকবে, তারা অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে আমাদের আশেপাশে সিনিয়ররা আছে, অনেক বুদ্ধিমান এবং হচ্ছে গিয়ে বিশেষজ্ঞ লোক আছে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। কিন্তু লিডার হবে সেই যার একটা সক্ষমতা আছে, যে একটা পূর্ণাঙ্গ দল গোষ্ঠী বা একটা সমাজের মানুষকে দিক নির্দেশনা দিয়ে বা হচ্ছে মোটিভেট করে একটা নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করার। এখানে কিন্তু সক্ষমতার ব্যাপার। আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি তার মানে যে আমি লিডার হয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। কিংবা আমি খুব ভালো রাজনীতি বিশ্লেষণ করতে পারি, এই জন্য আমি লিডার হয়ে যাবো, ব্যাপারটা এরকমও না। একজন লিডার হচ্ছে সেই ব্যক্তি যে 10 জন বিজ্ঞ মানুষের কাছে তাদের গভীর জ্ঞান থেকে প্রাপ্ত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে শুনবে
এবং এই বেস্ট পদক্ষেপের মধ্যেও যে বেস্ট পদক্ষেপটা আছে সেই পদক্ষেপটা পিক করবে এবং তার মতো করে সে এটাকে প্রতিফলন ঘটাবে, সেই কিন্তু লিডার হতে পারবে। এখানে আমরা যাদেরকে দিচ্ছি তারা অনেক জ্ঞানের অধিকারী এবং হচ্ছে গিয়ে অনেক আমাদের হয়তোবা রত্ন, কিন্তু তাদের জেনারেশন গ্যাপের কারণে আমরা হয়তোবা এই স্বাধীনতাটা অর্জন করেও আবার আমাদেরকে নেগোসিয়েশনের মধ্যে যেতে হবে। কার সাথে নেগোসিয়েশন? সেই কালো হাতগুলোর সাথে নেগোসিয়েশন, সেই কালো পদক্ষেপগুলোর সাথে নেগোসিয়েশন। এখানে মনে রাখতে হবে যে আমরা একটা আগামীর বাংলাদেশ চাই, এমন একটা বাংলাদেশ চাই যেখানে কিনা কোনো প্রকার অন্যায় অবিচার থাকবে না, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতিফলন ঘটবে। সুতরাং নেতৃত্বের ব্যাপারটা আমরা যদি ভুল করেও যদি হচ্ছে গিয়ে দুইটার একটাকে দিতে চাই তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হবে না। সো এই দুইটা জায়গায় কারেকশন অলরেডি হয়তো বা আপনারা অনেক বিজ্ঞ আর এই আন্দোলনের মাধ্যমে আপনারা অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছেন আশা করি। তো আপনারা চাবেন যে এই দুটো জায়গাকে কারেকশন করার জন্য, এবং এই দুটো জায়গার আমাদের যে ভুল হয়েছে সেই ভুলের কারণে তো আমাদের বেগ পেতে হবেই। তবে আমি আশা করি যে আমরা যদি ডিসিপ্লিন ওয়েতে আগের মতো করে যদি এই ভুলগুলোকে মোকাবেলা করার চেষ্টা করি তাহলে হয়তো একটু সময় লাগলেও আমরা ইনশাল্লাহ সফল হব। ধন্যবাদ।